আগে ফ্রেশ হও। আমি বিরক্তির সাথে তাকালাম। শাওন ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি হলো? আমি বিরক্তির সাথে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। সকাল সকাল ঘুম ভেঙে গেল, আর কি এখন অভ্যাস হয়ে গেছে। আর মোড়া ভেঙে উঠে বসলাম। শরীরটা কেমন কেমন যেন লাগছে, জ্বর আসবে হয়তো। সেদিন সারা রাত বাহিরে বসে থাকার ফল এটা। ফ্রেশ হতে শাওনের রুমে চলে গেলাম। শাওন রুমে নেই, যাক ভালো। ফ্রেশ হয়ে বের হয়ে সোফাতে বসতেই শাওন ওই পেন্টিং এর রুম থেকে বের হয়ে এলো। আমি ওনার দিকে তাকালাম। শাওন আমার দিকে তাকিয়ে তারপর পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল। আমি মুখ ঘুরিয়ে ডাইনিং এ তাকালাম, না জানি আজ আবার কুমড়ো কিনা। শাওন একটা সাদা শার্ট আর কালো প্যান্ট পরে বের হলো। ডাইনিং এ এসে কালো কোটটা চেয়ারের পেছনে রেখে চেয়ারে বসলো। আমি সোফা থেকে উঠে গিয়ে চেয়ারে বসলাম। বসে প্লেটে তাকাতেই চোখ গোল গোল হয়ে গেল আমার। আমি শাওনের দিকে তাকালাম। শাওন ওর মতো খাচ্ছে। আমি আবার প্লেটের দিকে তাকালাম। আজ আমার প্লেটে ডিম, আলু ভাজি আর রুটি, কোনো কুমড়ো মুমড়ো না। আমি খুশিতে কয়েকটা হাতে তালি দিয়ে বলে উঠলাম, আহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সত্যি। শাওন ভ্রুকুচকে আমার দিকে তাকালো। আমি একটা হাসি দিয়ে খেতে ব্যস্ত হয়ে গেলাম। আজ সারাদিন অনেক একা একা লাগবে, কারণ স্নোবেল নেই। তাই এখন একমাত্র সঙ্গী টিভি। সুমনার বাসা চিনলে একাই গিয়ে নিয়ে আসতে পারতাম স্নোবেলকে, কিন্তু কিছু করার নেই। তাই টিভি দেখতে লাগলাম। বিকালের দিক থেকে জ্বর জ্বর ভাব আরো বেশি লাগছে। আজ আবার অনেক সময় গোসলও করেছি। উফ, ভাল লাগে না। দুপুরে খাবার ফ্রিজে, কিন্তু গরম করতে ইচ্ছে করছে না। এখন শান্তিতে শুধু টিভি দেখতে ইচ্ছে করছে। কোকো নামের একটা অ্যানিমেশন হচ্ছিল, খুবই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখলাম আমি। কিন্তু এখন সমস্যা হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে বারবার, মাথাও ঘুরছে। নিজের গায়ে হাত দিয়ে বুঝলাম জ্বর আছে, কিন্তু কত কে জানে। কয়েক গ্লাস পানি খেয়ে খেয়ে আবার টিভির সামনে বসলাম। আর একটা নিউ ইংলিশ মুভি শুরু হয়েছে, দেখতে লাগলাম। কলেজ লাইফ কলেজ লাইফ লাভ স্টোরি। কিছুক্ষণ যেতে না যেতেই আরো খারাপ লাগতে শুরু করলো। গা দিয়ে আগুন বের হচ্ছে এখন। আমি কিচেনে এসে আবার কয়েক গ্লাস পানি গিলে নিলাম। তারপর কিচেন থেকে বের হতে হতে টিভির দিকে তাকিয়ে হা হয়ে গেল। একটা মেয়ে একটা ছেলের গলা জড়িয়ে ধরে একটা একটা কিস করলো। তারপর একটু থেমে ছেলেটার দিকে তাকালো। তখন ছেলেটা মেয়েটাকে কিস করতে লাগলো। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। এটাই তাহলে। আমি মুখের উপর এক হাত দিলাম, সাথে সাথে শাওন দরজা খুলে ঢুকলো। আমি চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালাম। শাওনা আমার দিকে তাকালো। আমি শাওনকে দেখে চোখ বড় সড়ো করে তাকিয়ে সাথে সাথে ওর রুমের মধ্যে ঢুকে দাঁড়িয়ে গেলাম। শাওন ভ্রু কুচকে তাকিয়ে বিষয়টা বুঝতে চেষ্টা করলো, কিন্তু বুঝলো না। তাই রুমের দিকে খানিকটা আসতে লাগলো, কিন্তু মাঝ বরাবর এসে থমকে দাঁড়ালো আর ঘাড় ঘুরিয়ে টিভির দিকে তাকালো। সাথে সাথে বলে উঠলো, হোয়াট দ্য হেল? তারপর একটা নিঃশ্বাস ফেলে এগিয়ে এসে সোফা থেকে রিমোট নিয়ে টিভি বন্ধ করলো। আমি এখনো টিভির সিনেমার কাহিনীর জন্য হা করে আছি। এদিকে জ্বরের কারণে শরীর অনেক দুর্বল লাগছে, সাথে মাথা আরো ঘুরছে। শাওন রুমে ঢুকলো। পুরো রুম অন্ধকার। আমি ঘুরে শাওনের দিকে তাকালাম। শাওন আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, এগুলো দেখে বেড়াচ্ছ তুমি? শাওন আমার কাছে চলে আসতেই আমি একটু পিছাতে গিয়ে পড়ে যেতে লাগলাম। সাথে সাথে শাওন এক হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিল। আমি দুই হাত ওনার কাঁধে রাখলাম। শাওন আমাকে ছোঁয়ার সাথে সাথে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তোমার গা এত গরম কেন? তারপর ওর অন্য হাত আমার কপালে দিয়েই চমকে গেল আর বলে উঠল, ও শিট, এত বেশি জ্বর বাঁধিয়েছে কিভাবে? ওনার কোনো কথা আমার কানে যাচ্ছেই না, কারণ আমার এখন একটা অদ্ভুত ইচ্ছে জাগছে, কেন তা জানি না। আর সেই ইচ্ছেটা হলো এটা। আমি দুই হাত দিয়ে শাওনের গলা জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ওর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। শাওন অনেক বেশি স্তম্ভিত হয়ে গেল। যখন চোখ খুললাম তখন সকাল হয়েছে। আমার গায়ে একটা কম্বল দেওয়া, যদিও আমি ঘামছি, মাথা হালকা ব্যথা এখনো। আমি ঘাড় ঘুরিয়ে পাশে তাকালাম। শাওন ফ্লোরে বসে থেকে বিছানায় দুই হাতের উপর মাথা রেখে ঘুমাচ্ছে। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে চিন্তা করতে লাগলাম যে এই ব্যাপারটা কি। আমি আস্তে করে উঠে বসে পাশের ড্রয়ারের উপর তাকালাম। এক বাটি জল আর একটা কাপড়। উনি কি আমাকে রাতে জল পট্টি দিচ্ছিলেন? আমি চোখ বড়সড় করে তাকালাম। অনেক বেলা হয়েছে, নাস্তা বানানো উচিত। উনি যেহেতু এত কিছু করে এখন ঘুমাচ্ছেন, তাই আজ আমারই নাস্তা বানিয়ে ফেলা উচিত। আমি আস্তে করে কম্বল সরিয়ে নিয়ে বিছানা থেকে নামলাম। কিন্তু এখন সমস্যা হচ্ছে, আমার ওড়নাটার অর্ধেক অংশ ওনার হাতের নিচে। ওটা কিভাবে ছাড়াবো এখন? আমি এগিয়ে গিয়ে হাঁটু ভাঁজ করে ওনার পাশে বসলাম। তারপর আস্তে করে ওড়নাটা ছাড়ানোর জন্য টান দিতেই শাওন আমার দিকে মাথা ঘুরিয়ে ওড়নাটা টেনে নিয়ে নড়ে চড়ে ঘুমাতে লাগলো। হে কেমন জ্বালা! এখন কি শান্তির ঘুম রে বাবা! আমি একটা নিঃশ্বাস ফেলে মনে মনে বললাম, আর একবার চেষ্টা করে দেখি। আমি শাওনের দিকে ঝুঁকে ওড়নাটা হালকা টান দিতেই শাওন আস্তে করে চোখ খুলে তাকালো।
চোখে একটা পলক ফেলে আমার দিকে ভালো মতো তাকিয়ে ফট করে সরে গেল আর পেছনের ড্রয়ারের সাথে টাক খেলো। টাক খেয়ে মাথার পেছনে হাত দিয়ে ঘষতে ঘষতে ভ্রুকুচকে আমার দিকে তাকালো। ভালোই জোরে লেগেছে মনে হয়। আমি এগিয়ে গিয়ে হাত দিতে যাওয়ার সাথে সাথে শাওন অন্য হাত দিয়ে আমার হাত ধরে নিয়ে বলল, কি করছো তুমি? আমি ভ্রুকুচকে বললাম, এদিকে আসুন, দেখতে দিন আমাকে। শাওন ফট করে উঠে দাঁড়িয়ে পড়ল আর গম্ভীর গলায় বলল, কোনো দরকার নেই। আমি মুখ ভেঙচি দিয়ে ওড়নাটা নিলাম আর উঠে দাঁড়ালাম। শাওন রাগী গলায় বলল, জ্বর বাঁধিয়েছো কেন আবার? সরকারি পানি খেয়ে গোসল করতেই থাকো নাকি? আমি চোখ পাকিয়ে বললাম, আমি বাঁধিয়েছি? কার জন্য বাঁধে জানেন না? সেদিনও আর আজও আপনার জন্যই তো। এবার আমি কি করেছি? আপনার জন্যই তো ওই দিন সারা রাত বাইরে বসে থাকা লেগেছে, এই জন্যই তো ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, মদ খেয়ে নিজের তাল সামলাতে পারে না, তাও খাই কি জন্য বুঝি না। বলেই ফিক করে হেসে দিলাম। শাওন কিছু একটা চিন্তা করে আমার এক বাহু ধরে টান দিয়ে ওর কাছে নিয়ে এসে ভ্রুকুচকে বলল, কিছুই হয়নি তার মানে? আমি হাত ছাড়িয়ে নিতে নিতে বললাম, কি হবে? তুমি তাহলে সেদিন অত নাটক করছিলে কিসের জন্য? হাসছিলে, লজ্জা পাওয়ার ভান করছিলে। আমি ভ্রুকুচকে বললাম, তো করব না? আমার সময় আপনিও তো মানে মানে করেছিলেন, আর আপনি সেদিন যা বলেছেন আর করেছেন তা দেখলে আমি কেন, সবাই হাসবে। তারপর শাওনকে ভেঙিয়ে বললাম, আপনি কি বলেছিলেন জানেন? বলেছিলেন আমি এখন সব খুলতে চাচ্ছি। বলি আমি ফিক করে হেসে দিলাম। শাওন রেগে আমার মাথায় বেশ জোরে একটা টোকা মারলো আর বলল, তুমি আরো গাধা হচ্ছ দিন দিন। আমি মুখ হা করে চোখ পাকিয়ে শাওনের দিকে তাকালাম। শাওন আমাকে পাশ কাটিয়ে চলে গেল। আমি বিরক্তির সাথে মাথা ডলতে ডলতে বিছানায় বসলাম। তখনই শাওন ফিরে এসে আমার কপালে হাত দিল। আমি খানিক চমকে গেলাম। জ্বর নেই এখন আর, ফ্রেশ হয়ে ডাইনিংয়ে আসো। বলে শাওন চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে গিয়ে বসলাম। শাওন কিচেন থেকে খাবার সব প্লেট আমার সামনে রাখলো, তারপর আমার দিকে তাকালো। আমি প্লেটের খাবার দেখে মনমরা হয়ে গেলাম। তারপর শাওনের দিকে তাকালাম। কি? ডিম আর আলু ভাজি। বলে আমি শাওনের দিকে ঠোঁট উল্টে তাকালাম। তোমাকে এগুলোই খেতে হবে? বলে শাওন ফ্রেশ হতে চলে গেল। প্লেটের উপর থাকা চাল কুমড়ো ভাজির দিকে তাকিয়ে বললাম, আমি একে তো অসুস্থ, তার উপর আরো অসুস্থ বানাতে চাই এগুলো দিয়ে। চাল কুমড়ো পটাশ কোথাকার। আজ শাওন অফিসে যাচ্ছে না, তার মানে আজ বাসাতেই থাকবে আমার জন্য। আমি শাওনের রুমের দিকে তাকালাম। যা ইচ্ছা করুক, আমি আমার মতো টিভি দেখি, কিন্তু রিমোটটা কোথাও পাচ্ছি না, গেল কই? টিভির পেছনের বাটনগুলো চেপে অন করতে হবে হয়তো। টিভি ছেড়ে বসতে না বসতেই টিভি অফ হয়ে গেল। আমি হা হয়ে গেলাম, ব্যাপার কি? একা একা কিভাবে বন্ধ হলো? শাওন পেছন থেকে বলল, আজ থেকে টিভি দেখা বন্ধ তোমার। আমি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। শাওনের হাতে রিমোট, তার মানে উনি রিমোট দিয়ে অফ করে দিয়েছেন। কিন্তু কেন? আমি ভ্রুকুচকে তাকিয়ে বললাম, কেন কেন বন্ধ? শাওন কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর রুমে ঢুকে গেল। আমার এখন রাগ লাগছে। কি করব তাহলে আমি এখন? স্নোবেলকে আজ দিয়ে যাওয়ার কথা, কিন্তু সুমনা তো নিয়ে এলো না। আমি উঠে গিয়ে আবার টিভি চালিয়ে দিলাম আর এসে সোফায় বসলাম। সাথে সাথে শাওন এসে অফ করে দিয়ে রাগী কণ্ঠে বলল, তোমাকে কি বললাম আমি? আমি নাকমুখ কুচকে তাকিয়ে বললাম, কি সমস্যা আপনার? সাউন্ড কমিয়ে দিয়েছি তো। শাওন বিরক্তির সাথে বলে উঠল, না মানে না। এগুলো দেখো আর তারপর আমার উপর অ্যাপ্লাই করো, গাধা একটা। আমি না বুঝে ভ্রু কুচকে তাকিয়ে রইলাম। সাথে সাথে কলিং বেল বেজে উঠলো। আমি অনেক খুশি হয়ে গেলাম, এটা মনে করে যে স্নোবেলকে হয়তো সুমনা নিয়ে এসেছে। আমার হাসি মুখ দেখে শাওন ভ্রু কুচকে তাকিয়ে তারপর এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। আমি ঘাড় উঁচু করে দেখার চেষ্টা করতে লাগলাম যে কে এসেছে। শাওন একটা বক্সের মধ্যে কতগুলো জিনিস নিয়ে রুমে ঢুকলো। আমি মনমরা হয়ে তাকালাম। শাওন আমার সামনে টি টেবিলে জিনিসগুলো রাখলো। ও, উনি এখন আবার ঘরের মডেল বানাবেন? যাক ভালো, টিভি না দেখতে দিল না দিল, ঘর বানানোই দেখি। শাওন আবার সেদিনের মতো ফ্লোরে বসে সব জিনিসপত্র বের করতে লাগলো। আমি সোফায় দুপায়ের হাঁটু জড়িয়ে ধরে বসে দেখছি, কিন্তু এভাবে ভালো দেখা যাচ্ছে না। তাই আমি মাথা এদিক ওদিক নাড়িয়ে দেখার চেষ্টা করতে লাগলো। এভাবে আর পারলাম না বলে টুপ করে এসে ওনার পাশে বসে পড়লাম। উনি ভ্রুকুচকে আমার দিকে তাকালেন। আমি একটু হচকুচিয়ে গেলাম। তারপর বললাম, কি এভাবে তাকাচ্ছেন কেন? এখানে এসেছো কেন? টিভি তো দেখতে দিবেন না, এখন কি করব? আমি মনমরা হয়ে মাথা নিচু করে বললাম। শাওন আমার দিক থেকে চোখ সরিয়ে আবার নিজের কাজে মন দিল, অর্থাৎ আমি বসতে পারি। আমি খুব মন দিয়েই দেখছি উনি মন দিয়ে কাজ করছেন, কিন্তু ফাঁকে ফাঁকে আর চোখে আমার দিকেও তাকাচ্ছেন। অনেক সময় ধরে একটা সুন্দর বাড়ির অনেকটা তৈরি হয়ে গেল। এটা একতলা বাসার বাহিরের মডেল। আমি হঠাৎ প্রশ্ন করে উঠলাম, এটা কার জন্য?
শাওন আমার প্রশ্নের উত্তর দিল না। আমিও উত্তরের অপেক্ষা করলাম না। শাওন অর্ধেক কাজ করে তারপর থামলো। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে শাওনের দিকে তাকালাম। শাওন উঠে কিচেনে চলে গেল। ও হ্যাঁ, রান্নার কথা তো আমি ভুলেই গেছিলাম। আমি উঠে দাঁড়িয়ে গিয়ে কিচেনে ঢুকলাম। শাওন আমার দিকে না তাকিয়ে বলল, তোমার এখানে কোনো দরকার নেই। আমি মুখ ভেঙচি দিয়ে বললাম, তাহলে আমার স্নোবেলকে এনে দিন। শাওন আবার ফ্রাই প্যানে তেল ঢালছিল। আমার কথা শুনে কপাল কুঁচকে আমার দিকে তাকালো, তারপর আবার মুখ ঘুরিয়ে নিল। তাই আমি বললাম, কবে এনে দিবেন? আমি পেটস পছন্দ করি না, সো ওটাও আর আনবে না। আমি চোখ মুখ পাকিয়ে বললাম, আপনার পছন্দ না হলে না হোক, ও তো আমার সাথে থাকে, আপনার সাথে তো না। শাওন কোনো উত্তর না দিয়ে প্যানের উপর ঢেঁড়সগুলো ঢেলে দিল। আমি এগিয়ে এসে ওনার বাহুর কাছে শার্ট খামচে ধরে নাড়িয়ে বললাম, সুমনার বাসা কোথায়, আমাকে বলুন, আমি নিয়ে আসব। শাওন আমার হাতের দিকে ভ্রু কুচকে তাকিয়ে তারপর আমার দিকে তাকালো আর বলল, শার্ট ছাড়ো। আমি বললাম, না, আমাকে আগে বলুন। দেখছো না আমি কাজ করছি, ছাড়ো। শাওন হাত সরিয়ে ছাড়িয়ে নিল। শুধু শুধু উনি আবার আমাকে রাগ দেখাচ্ছেন কেন? তাই আমিও রেগে গেলাম আর ওনার কাছে এগিয়ে গিয়ে বললাম, বলুন বাসা কোথায়। শাওন শান্ত গলায় আমার দিকে তাকিয়ে বলল, ফেলে দিয়ে এসেছি ওটা। তারপর ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজ খুললো। আমি কিছু সময় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। এটা শুনে খুবই কান্না পাচ্ছে, চোখে পানি ছলছল করছে। আমি ছলছল চোখে বললাম, কেন ফেলেছেন? শাওন ডিপ ফ্রিজ থেকে কিছু বের করতে ব্যস্ত। আমি রেগে এগিয়ে গিয়ে ওনার বাহুর কাছে শার্ট ধরে টেনে ওনাকে আমার দিকে ঘুরালাম। তখনই শাওনের হাতে থাকা একটা পলিথিন সহ মাছ আমার পায়ে পড়লো। ডিপ ফ্রিজে ছিল বলে পুরো বরফ হয়ে গেছে, এমন মনে হলো যেন পায়ে পাথর পড়লো। আমি ব্যথায় ঠোঁট কামড়ে নর্মাল ফ্রিজের হ্যান্ডেল ধরলাম। পায়ের উপর কিছু অংশ কেটে রক্ত বের হচ্ছে। শাওন বিরক্তির সাথে বলল, একটা কিছু না বাতালে তোমার ভালো লাগে না? বলে আমাকে কোলে তুলে নিলেন। আমি অনেকটাই হচকুচিয়ে গেলাম। শাওন আমাকে ওর রুমের বিছানায় এনে বসালো। তারপর হাঁটু ভাঁজ করে বসে পাশের ড্রয়ার থেকে তুলো আর স্যাভলন বের করলো। আমি ছলছল চোখে সামনের দিকে তাকিয়ে রইলাম। স্নোবেলটা কোথায়, কি করছে কে জানে। উনি ব্যান্ডেজ লাগাতে লাগাতে আমার দিকে তাকালেন। আমার চোখের জল ছলছল করছে। শাওন শান্ত গলায় বলল, চুপচাপ বসে থাকো। কেন ফেলেছেন স্নোবেলকে? আমি কেঁদে দিলাম। শাওন ড্রয়ারটা বন্ধ করছিল। আমাকে কাঁদতে দেখে অপ্রস্তুত হয়ে তাকালো। আমি আর একটু জোরে বলে উঠলাম, কেন ফেলেছেন? আপনি অনেক খারাপ। আমি শাওনের দিকে তাকিয়ে কেঁদেই যাচ্ছি। শাওন আমার চোখের জল মোছার জন্য হাত বাড়াতে গিয়ে আবার হাতটা সরিয়ে নিল। তারপর বলল, ফেলিনি, সুমনার বাসাতেই আছে। শুনে আমি চোখের জল মুছতে মুছতে কাঁদো কাঁদো গলায় বললাম, সত্যি? হ্যাঁ। আমি এবার হাসলাম। শাওন আমার দিকে অবাক হয়ে তাকিয়ে চোখ সরিয়ে নিল। আমি এখন মহা খুশি, সত্যি। হঠাৎই পোড়া পোড়া গন্ধ পেতে লাগলাম। শাওনও পেয়ে আমার দিকে তাকালো। আমি চোখ বড়সড় করে বলে উঠলাম, আপনার ঢেঁড়স। শাওনও চোখ বড়সড় করে আমার দিকে তাকিয়ে চট করে রান্নাঘরের দিকে চলে গেল। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম, তারপর চোখ ফিরিয়ে নিচের পায়ের দিকে তাকালাম। নিচের পা নাড়িয়ে দেখলাম কেমন ব্যথা। বুঝলাম বেশি না, হাঁটতে পারবো। উঠে একটু হেঁটে দেখলাম, তাই হেঁটে রুম থেকে বের হয়ে এসে কিচেনে গেলাম। ঢেঁড়সের অবস্থা পুরে শেষ, তাই সব ফেলতে হয়েছে। শাওন ফ্রাই প্যান ট্যাপের নিচে দিয়ে রেখেছে। আমাকে দেখিয়ে রেখে বলল, কথা শুনতে চাও না কেন তুমি? আমি জানতাম উনি খ্যাচখ্যাচ করবেন, ওনাকে আর না খ্যাপানোই ভালো। তাই এদিক ওদিক তাকিয়ে চুপচাপ গিয়ে সোফায় বসলাম। অনেক সময় বসে রইলাম, যদিও অনেক বোর লাগছিল। তাও শাওন রান্না শেষ করে সব খাবার টেবিলে সাজালো। আজ মাংস আছে, তাই এখনই খেতে বসে পড়তে ইচ্ছে করছে। আমি উঠে গিয়ে টেবিলের পাশে দাঁড়ালাম। মাংস দেখে মুখে হাসি চলে এলো। শাওন ভ্রুকুচকে আমার দিকে তাকা। আমি ওনার দিকে তাকিয়ে হাসিটা মুখ থেকে সরিয়ে নিলাম। কলিং বেল বেজে উঠলো। এই দুপুরবেলা কে এলো? শাওন এগিয়ে গিয়ে দরজা খুললো। আমিও পেছন পেছন আসলাম। আমরা দুজনে অবাক হয়ে গেলাম। পিসামণি এসেছেন। তুমি এখন? ভিতরে তো ঢুকতে দে। শাওন সরে দাঁড়ালো। পিসামণি ভিতরে ঢুকতে ঢুকতে আমার দিকে তাকালো আর বলল, কিরে, কেমন আছিস? আমি রেগে তাকিয়ে রইলাম। এতদিন পর তিনি এলেন। পিসামণি হঠাৎ আমার পায়ের দিকে তাকালো আর বলল, কিরে, তোর পায়ে কি হয়েছে? শাওন আমার দিকে তাকালো। আমি নিজের পায়ের দিকে তাকিয়ে তারপর অপ্রস্তুত হয়ে হেসে বললাম, এমনি লেগেছে। পিসামণি স্নান মুখ করে তাকিয়ে তারপর সোফাতে গিয়ে বসলো। শাওন সোফার দিকে এগিয়ে এসে বলল, কিছু হয়েছে? কি হবে? তাহলে হঠাৎ এসেছো যে? কেন, আসতে পারি না? হ্যাঁ পারো, কিন্তু তুমি। পিসামণি শাওনকে থামিয়ে দিয়ে বলল, আগে লাঞ্চ করে নে, চল, তারপর বলি।
পিশামণি শাওনের রুম থেকে হাত মুখ ধুয়ে এসে বলল, আমি খুবই খুশি মনে খাচ্ছি। হঠাৎ পিশামণি আমাকে প্রশ্ন করলো, তোদের মধ্যে সব ঠিক আছে এখন? শাওন খাওয়া থামিয়ে পিশামণির দিকে তাকালো। আমি খেতে খেতে পিশামণির দিকে তাকিয়ে বললাম, মানে? ফোনে বলেছিলি অনেক কিছু। সেই আগের কথা মনে পড়েই আমার কাশি উঠে গেল। আমি শাওনের দিকে তাকালাম। উনি আমার দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। আমি একটা হাসি টেনে পিশামণিকে বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো এমনি মজা করছিলাম। কোথায় ঘুমাস তুই? আমি পিশামণির দিকে তাকালাম, কিন্তু কিছু বলার আগেই শাওন পিশামণিকে বলল, তুমি কি জন্য এসেছো এখনো বললে না? বাসায় সব ঠিক আছে? পিশামশাই পকেট থেকে একটা চাবি বের করে শাওনের সামনে রেখে বলল। চাবি দিতে এসেছি। শাওন ভ্রুকুচকে তাকালো চাবিটার দিকে। পিশামণি ইশারা করে বলল, ওই তালামারা রুমের এই চাবি। এটা এখন দিচ্ছ কেন? শাওনের প্রশ্নের জবাব না দিয়ে পিশামণি আমার দিকে তাকিয়ে বলল। আর তোকে নিতে এসেছি। আমি আর শাওন না বুঝতে পেরে পিশামণির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মানে? নিয়ে যেতে এসেছি মিলাতে। শাওন অনেক অপ্রস্তুত হয়ে পিশামণির দিকে তাকালো, তারপর আমার দিকে তাকালো। আমি ভ্রুকুচকে পিশামণির দিকে তাকিয়ে আছি, কারণ এখনো বিশ্বাস করতে পারছি না। ব্যাগ গোছা। আমি ক্ষোভের সাথে বললাম, গোছানোই আছে, কিন্তু তোমাকে আমি আর বিশ্বাস করি না। পিশামণি হেসে বলল, সত্যিই নিতে এসেছি। আমি এবার চোখ ঘুরিয়ে পিশামণির দিকে তাকালাম। পিশামণি বলল, আমার কিন্তু হাতে বেশি সময় নেই, এখনই খেয়ে বের হয়ে যাব। আমি হাসি মুখে পিশামণির দিকে তাকালাম। শাওন আমার দিকে তাকিয়ে তারপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে অন্যদিকে তাকালো। আমার খাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছিল, তাই বাকিটুকু শেষ করে রুমে চলে গেলাম। কিরে, তুই খাচ্ছিস না কেন? পিশামণি শাওনকে বলল। শাওন অন্য মানুষকে হয়েছিল। পিশামণির কথায় ধ্যান ভাঙলো। আই এম ডান। তারপর খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো। পিশামণি হেসে বলল, কিছু ঘুষ নিবি নাকি? শাওন ভ্রুকুচকে পিশামণির দিকে তাকালো। আমার সবই গোছানো, নতুন করে গোছানোর কিছুই নেই। আয়নার সামনে দাঁড়িয়ে সব ঠিকঠাক করে নিলাম। আমি লাগেজ টেনে রুম থেকে বের হতে যাব, তখনই শাওন এসে ঢুকলো। শাওন আমার দিকে তাকিয়ে তারপর আমার লাগেজের দিকে তাকালো। যাক, উনি নিশ্চয়ই অনেক খুশি যে আমি চলে যাচ্ছি। শাওনের দিকে তাকিয়ে মনে মনে বললাম। আমি চিন্তা করতে লাগলাম কিছু বলবো কিনা। হঠাৎ দ্বিধাবোধ কাটিয়ে হাসি মুখেই বলে ফেললাম, আপনাকে সব কিছুর জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। শাওন আমার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। আমি মনে মনে বললাম, গরিলা একটা, কিভাবে বাই বলতে হয় তাও জানে না। আমি লাগেজ টেনে নিয়ে দরজা দিয়ে বের হবার সাথে সাথে ওড়নায় টান অনুভব করলাম। আমি পিছন ফিরে তাকালাম, দরজার হুকের সাথে ওড়নাটা বেঁধে গেছে। শাওন আমার দিকে ঘুরে তাকালো, আমিও শাওনের দিকে তাকালাম, তারপর চোখ নামিয়ে নিলাম আর ওড়নাটা জলদি করে টান দিয়ে ছাড়িয়ে নিলাম, তারপর বের হয়ে এলাম। রেডি? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। চল যাই। বলেই পিশামশাই আমার লাগেজটা তার হাতে নিয়ে বের হয়ে গেল। আমি ঘুরে পেছনে তাকালাম, শাওন রুমেই আছে, বেরও হয়নি। আমি ঘরটার আশেপাশে তাকিয়ে তারপর বের হয়ে গেলাম। শ্বশুরবাড়ি পৌঁছাতে সন্ধ্যা পার হয়ে গেল। আমাকে দেখে পিশামণি আর কাকিমণি হাসি মুখে এগিয়ে এলেন। সবাইকে অনেকদিন পর দেখলাম। ঘুরে দাঁড়িয়ে শাওনের মা আমার দিকে মুখ শক্ত করে তাকিয়ে আছে। এই মহিলাকে আমি বুঝতে পারি না, যেমন ছেলে তেমন শাশুড়ি। পিশামণি আমাকে বলল, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি ব্যাগ টেনে নিয়ে উপরে চলে এলাম। অনেকদিন পর এই রুমটায় ঢুকলাম। রুমে এসে বিছানায় বসে সামনে তাকাতেই শাওনের ছবিটা চোখে পড়ল। মাঝারি সাইজের ফ্রেমে বাঁধানো ছবি। ছবিটা হয়তো কেউ হঠাৎ তুলেছে, কারণ ছবিটা দেখে এমন মনে হয় যে কেউ ওনাকে পেছন থেকে ডেকেছে। তখন উনি গম্ভীর মুখটা ঘুরিয়ে তাকিয়েছে, ঠিক সেই মুহূর্তে তোলা। যদিও এই ছবিটা আমি ফুলসজ্জার পরের দিন থেকেই নামিয়ে আলমারিটার উপরে রেখে দিয়েছিলাম, হয়তো কেউ আবার টাঙিয়েছে। এটা উঠে এর জন্য রেখেছিলাম কারণ আমি এই রুমে দরজা আটকে শাড়ি পরতাম, তখন আনইজি লাগতো। ছবিটার দিকে তাকিয়ে আমি একটা হাসি দিলাম। পরক্ষণেই যেন আবার কেমন কেমন লাগতে শুরু করলো। আমি বুকে হাত দিলাম আর মনে মনে বললাম, এমন লাগছে কেন? আবার জ্বর আসবে নাকি? যাই, আগে ফ্রেশ হয়ে নেই। আমি ফ্রেশ হয়ে বাইরে এলাম, তখনই নিচ থেকে ডাক পড়লো। আমি নিচে চলে এলাম। শাওনের বাবা মাত্র হয়তো অফিস থেকে এসেছেন। আমাকে দেখেই বলে উঠলেন, তুমি এখানে? শাওনও এসেছে নাকি? শাওন নামটা শোনার সাথে সাথে আবার সেই কেমন কেমন লাগছে। বুঝলাম না এমন কেন হচ্ছে। ও, তা কতদিন আছো? আমি কিছু বলার আগেই পিশামশাই বলল, যতদিন তোমার ছেলে মানে শাওন নিতে না আসে, 1 মাস পর এলে 1 মাস পর, 5 দিন পর এলে 5 দিন, বছর হলে বছর।
আমি প্রশ্নসূচক দৃষ্টিতে পিসামণির দিকে তাকালাম, কারণ উনি আমাকে কেন নিতে আসবেন। শাওনের বাবা বিষয়টা না বুঝে পিসামণির দিকে হা করে তাকিয়ে রইল। হঠাৎ আমার শাশুড়ি মা আমাকে বলে উঠল, এই মেয়ে, তোমাকে সালোয়ার কামিজ কে কিনে দিয়েছে? আমি দিয়েছি বলে তো মনে পড়ে না। শাশুড়ি উত্তরের জন্য ভ্রুকুচকে তাকিয়ে অপেক্ষা করছে। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম। তখনই শাওনের বাবা বলে উঠল, আহ থাক না, কেন মেয়েটাকে ধমকাচ্ছ? পড়েছে তো পড়েছে, তাতে সমস্যা কি? শাশুড়ি মা সাথে সাথে শাওনের বাবাকে ধমক দিয়ে বলল, তুমি চুপ করো। ওকে শাড়ি দেওয়ার মানে সেটাই ও পরবে। আজ সালোয়ার কামিজ, কাল প্যান্ট শার্ট, পরের দিন শর্ট, এগুলো চলবে না আমাদের বাড়িতে। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। পিসামণি বলল, নাও বৌদি, ভাত দিলে দাও, না হলে আমি গেলুম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। কিছু ভাল লাগছে না, তার উপর আবার কেমন কেমন একটা লাগছে, বুঝতে পারছি না কেন। হয়তো গ্রামের বাড়ি থেকে ঘুরে আসলে ভালো লাগবে, কিন্তু যা শাশুড়ি আমার, ধানি লঙ্কা একটা, যেতে দিবে কি না। রাতে শাওনের বাসার কলিং বেল বেজে উঠলো। শাওন এসে দরজা খুলে দিয়ে দাঁড়ালো। সুমনা এসেছে। তুই? নিয়ে এসেছি ওকে। গলায় একটা নেমপ্লেট দিতে গিয়ে একদিন দেরি হলো। শাওন স্নোবেলের দিকে ভ্রুকুচকে তাকিয়ে রইল। ওর গলায় একটা বেল্ট, আর সেটাতে স্নোবেল লেখা। সুমনা হাসি মুখে তাকিয়ে বলল, মিলিকুল? নেই। বলে দরজা থেকে সরে সোফাতে গিয়ে বসলো। সুমনাও পেছনে পেছনে ঢুকে এসে বসতে বসতে বলল, মানে এটা কি? শাওন ভ্রুকুচকে একটা নিঃশ্বাস ফেলে বলল, না বোঝার কি আছে, পিসিমণি নিয়ে গেছে। সুমনা হা হয়ে গেল আর বলল, কেন? কতদিনের জন্য? আমি এখন ঘুমাবো, কাল আবার অফিস আছে। তুই আর কিছু বলবি? না, কিন্তু তুই এত ইরিটেট হচ্ছিস কেন? তোর তো আরো খুশি হবার কথা। শাওন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। হ্যাঁ, অনেক খুশি আমি। বলেই শাওন নিজের রুমে চলে গেল। সুমনা একটু সন্দেহের চোখে তাকিয়ে রইল। স্নোবেল সারা রুম ঘুরে ঘুরে মিলাকে খুঁজছে। সকালে উঠে শাওন রুম থেকে বের হতে হতে সোফার দিকে তাকালো। স্নোবেল আমার সোফার উপর মনমরা হয়ে বসে আছে। শাওন কিছুক্ষণ তাকিয়ে থেকে কিচেনে চলে গেল। খাবার বানিয়ে এক প্লেট ওর নিজের চেয়ারের সামনে রেখে অন্য প্লেট আমার চেয়ারের সামনে রাখতে গিয়ে থমকে গেল। প্রতিদিনের অভ্যাসের জন্য আজ 2 প্লেট খাবার রেডি করা হয়ে গেছে। ঘাড় ঘুরিয়ে স্নোবেলের দিকে তাকিয়ে তারপর স্নোবেলের খাওয়ার বাটিটায় প্লেটের ডিম আর আলুভাজি ঢেলে দিয়ে স্নোবেলকে উদ্দেশ্য করে হাত দিয়ে তুড়ি বাজালো। স্নোবেল ঘাড় ঘুরিয়ে তাকালো। শাওনকে ইশারায় খাবার দেখিয়ে দিল, কিন্তু স্নোবেল আবার আগের মতো মনমরা হয়ে বসে রইল। শাওন ভ্রুকুচকে তাকিয়ে তারপর নিজে খেতে বসে গেল, কিন্তু কয়েক গাল মুখে দিয়ে আর খেলো না। আমি অনেক কষ্টে পিসামণিকে বলে ম্যানেজ করে একদম সকাল সকাল গ্রামে আসতে পারলাম, তাও বেশি দিনের জন্য না। শাশুড়িটা এখন আমাকে আবার এত মিস কেন করছে বুঝলাম না। কোথাও যেতেও দিতে চাচ্ছে না, জলদি চলে আসার আদেশ দিয়ে দিয়েছে। আমাকেও তো অবশ্যই মানতে হবে। গরিলার মা তো আরো বড় গরিলা। শাওনের বাসা থেকে আমার গ্রামে আসতে 30 থেকে 40 মিনিট লাগে। অনেকদিন পর গ্রামে এসে যে কি ভালো লাগছে তা বলার বাহিরে। ঘরে ঢোকার সাথে সাথেই কাকিমণি আমাকে দেখে চমকে গেল। তুই এখানে? বেড়াতে এসেছি। প্রভাতী আমার গলা শুনে নিজের রুম থেকে বের হয়ে আসলো। আমাকে দেখে ব্রুকুচকে বলল, বেড়াতে এসেছিস নাকি তোর বর বের করে দিয়েছে? প্রভাতী হলো কাকিমণির মেয়ে। আমাকে সে সহ্যই করতে পারে না, পারার কথাও না। কারণ এই বাড়িতে শুধু একজনই আমাকে সহ্য করত আর বুঝতে পারতো, সে হলো আমার দাদু। বাবা মায়ের মারা যাবার পরে তার কাছেই মানুষ হয়েছিলাম। আমার বয়স যখন 13, তখন তিনিও চলে গেলেন। দাদুর কারণে কাকা কাকি প্রভাতী কেউ আমার ওপর সরাসরি ক্ষোভ প্রকাশ করতে পারতো না। দাদু মারা যাবার পর আমার ওপর তাদের খুব সরো। এর চেয়েও বড় কারণ ছিল দাদুর আমার নামে লিখে যাওয়া সম্পত্তি। আমি হাসি মুখে বললাম, বের করে দেয়নি, আমি নিজেই এসেছি। প্রভাতী মুখ ভেঙচি দিয়ে আবার নিজের রুমে চলে গেল। আমি নিজের রুমে এসে খাটে শুয়ে পড়লাম। অনেকদিন পর নিজের খাটে শুলাম। ডান দিকে তাকাতেই খোলা জানালাটা চোখে পড়ল। সত্যি এখন মন ভালো লাগছে। এখন শান্তিতে গোসল করে নিলেই ভালো। আমি উঠে কাঠের আলমারিটা খুললাম। খুলেই কপাল কুঁচকে গেল। শুধু শাড়িগুলো আছে, 3 পিসগুলো গায়েব। বুঝতে আর বাকি রইল না যে প্রভাতী সব নিয়ে গেছে। কি আর করার, আমি একটা নিঃশ্বাস ফেলে শাড়ি নিয়ে গোসলে ঢুকে গেলাম। সুমনা টেবিলে একটা টোকা মেরে বলল, শাওন? শাওন চমকে সুমনার দিকে তাকালো। তারপর ওর হুঁশ হলো মিটিং চলছে। শাওন একটু হচকুচে গিয়ে তারপর নিজেকে সামলে নিয়ে বলল, ও ইয়া, হোয়াট আর ইউ সেইং? সামনের একটা ছেলেকে বলল শাওন। ছেলেটা একটু হচকুচিয়ে বলল, স্যার, আবার এক্সপ্লেন করব?
সুমনা শাওনের দিকে সন্দেহের চোখে তাকিয়ে বলল, He is already explained the plan. What's on your mind? দ্যাটস অল ফর টুডে। তারপর বের হয়ে গেল। সুমনা হা করে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। শাওন নিজের কেবিনে চেয়ারে বসে বাম দিকের কাচের জানালার দিকে তাকিয়ে আছে। সুমনা এসে ঢুকলো শাওন ওর দিকে তাকিয়ে নিজের ল্যাপটপ খুললো। সুমনা কপাল কুঁচকে তাকিয়ে শাওনের সামনের চেয়ারে বসলো। কি হয়েছে তোর? রাতে ঘুমাসনি? শাওন ল্যাপটপে মনোযোগ স্থির রেখে বলল, ঘুমাবো না কেন? দেখে তো তা মনে হচ্ছে না। কার ঘুম হয়নি? রবিন কথাটা বলতে বলতে সুমনার পাশের চেয়ারে এসে বসলো। শাওন এবার চোখ সরিয়ে রবিনের দিকে তাকালো। সুমনা বলল, শাওনের কেমন আজীব ব্যবহার করছে। হোয়াট? কি হয়েছে রে? শাওন এবার রাগে চোখে তাকিয়ে বিরক্তির সাথে বলল। বললাম তো কিছু হয়নি। বলে শাওন উঠে কেবিন থেকে বের হয়ে গেল। রবিন আর সুমনা ভ্রু কুঁচকে শাওনের যাওয়ার দিকে তাকালো। তারপর সুমনা কিছু একটা চিন্তা করে হেসে দিল। রবিন বলল, তোর আবার কি হলো? সুমনা হাস্যোজ্জ্বল চোখে রবিনকে বলল, আমার না, জিজ্ঞেস কর আমাদের শাওনের কি হয়েছে। বুঝতে পারছি না, কমপ্লিকেটেড মনে হচ্ছে। সুমনা মুচকি হাসির সাথে না সূচক মাথা নাড়িয়ে বলে উঠল। ও মিলির প্রেমে পড়ে গেছে। রবিন চোখ ছোট ছোট করে সুমনার দিকে তাকিয়ে রইল। সুমনা বলল, মিলিকে ফেরত নিয়ে গেছে পিসিমশাই। উনি পারেও বটে, হোয়াট? কেন? কিন্তু যতদূর আমার মনে হচ্ছে সমস্যা হলো এটাই যে একটা পিচ্চি মেয়ের প্রেমে যে ও পড়ে গেছে, এটা ওর হজম হচ্ছে না। তাহলে তো হজমে গুলি খাইয়ে দিলেই তো হয়। ঠিক। গেল কই ও? কই আর যাবো, ছাদে আছে হয়তো। বকুল আমার রুমে এসে ঢুকে চিৎকার দিয়ে বলে উঠল। কুত্তা, তুই এসেছিস আমাকে জানাসনিও? আমি আয়নার সামনে মাথার চুল চিরুনি করছিলাম। ওর চিৎকারে চমকে গিয়ে ঘুরলাম। ও এসে আমাকে জড়িয়ে ধরলো, আমিও ধরলাম। বকুল আমার সাথে বিছানায় বসতে বসতে বলল, তোকে ফট করে বিয়ে দিয়ে বিদায় করে দিল। আমি জানলামও না। কত চেষ্টা করেছি তোকে ফোন করব, পারিনি। আর তুই বিন্দাস এসে থাকছিস, আমাকে একবার বললিও না। অসভ্য মেয়ে। আমি চোখ মুখ কুঁচকে বললাম, আজই এসেছি আমি। বকুল চোখ পাকিয়ে বলল, তো আগে আমার কাছে তো আসেনি, আমি এলাম। ভোরকে ছেড়ে আসতে ভাল লাগে না, তাই না? এর জন্য ঘরের মধ্যে বসে আছিস। বলেই বকুল হেসে দিল। তারপর বলল, এই শোন, আমিও বিয়ে করে নিয়েছি। বকুল লজ্জার হাসি হেসে আমার দিকে তাকালো। আমি চোখ বড় সড়ো করে তাকিয়ে বললাম, কবে? 1 মাস হয়ে গেছে। তোকে তো পেলাম না যে দাওয়াত দেব। বলেই আমার মাথায় একটা বাড়ি দিল বকুল। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, মিস করে গেলাম তাহলে। তবে তুই ভালো সময় এসেছিস। হাসির বিয়ে, কাল গায়ে হলুদ, মজা হবে। বকুল হেসে হেসে বলল। আমি অবাক হয়ে বললাম, সবাই বিয়ে করে নিচ্ছে? বকুল বলল। তো করবো না? তারপর বকুল আমাকে ওর এক বাহু দিয়ে একটু ধাক্কা দিয়ে বলল, তোর ফুলসজ্জার গল্প শুনবো। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম, কি? বকুল মুখ ভেঙচি দিয়ে বলল, নাটক করিস না, তোরটা বল, তারপর আমারটা বলছি। আমি ওভাবেই তাকিয়ে রইলাম। বকুল ভ্রু উঁচু করে বলল, লজ্জা পাচ্ছিস? তাহলে আগে আমারটা শোন, অনেক মজা পাবি। আগ্রহ নিয়ে বকুল বলা শুরু করলো। ওর ঘরে বসিয়ে দিয়ে সে কত রকমের নির্দেশনা দিল বড় বড় মহিলারা। বলল, যত যাই হোক আজ স্বামীকে বাধা দিবা না, স্বামী যা বলে তা শুনবা, আরো কত কি। আমি হা করে তাকিয়ে আছি আর শুনছি, কিন্তু বুঝতে আর পারছি না যে কি জন্য এত কিছু বলছে। পরে তারা চলে যাবার কিছুক্ষণ পর বর আমার এসে ঘরে ঢুকলো, কিন্তু গাধাটা অনেক লাজুক। আমি ঘুমটা তুলেই বসেছিলাম কারণ গরম লাগছিল। বর আমার মাথা নিচু করে এসে আমার ওপাশে বসে এদিক ওদিক তাকিয়ে বলল, আমি ঘুমাতে গেলাম, তুমিও ঘুমিয়ে পড়ো। এতটুকু বললেই বকুল হেসে দিল। আমি এখানে হাসির কিছুই পেলাম না। আমিও ঘুমিয়ে পড়লাম। কেমন ধরনের ফুলসজ্জা যে হলো বুঝলাম না। এভাবে প্রতি রাতে এসে এক কোণায় শুয়ে পড়ে আর বলে, আমি ঘুমাইলাম, তুমিও ঘুমাও। কিন্তু একদিন কি হলো জানিস? আমি নাসূচক মাথা নাড়িয়ে বললাম, কি? একদিন বৃষ্টিতে খুব ভিজলাম। ভিজে বিড়াল হয়ে আমবাগানের দিকে ঘুরে বেড়াচ্ছিলাম। উনি কোথা থেকে টপ করে এসে আমার হাত ধরে বলল, জ্বর বানাতে চাও নাকি? এভাবে ভিজছ কেন? ওনাকে দেখে বুঝলাম উনি আমাকে খুঁজতে গিয়ে ভিজে চুপচুপ হয়ে গেছে।
পরে আম বাগানের ওই ঘরে এসে দুজনে দাঁড়ালাম। মনে আছে সেই ঘরটা, আমরা পুতুল খেলতাম? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। বকুল আবার বলা শুরু করলো। এই জায়গায় অনেক ঠান্ডা লাগছিল। এদিকে সন্ধ্যাও নেমে এসেছিল। হঠাৎ খেয়াল করলাম উনি আমার দিকে তাকিয়ে আছে। আমি তা না বুঝে বলে উঠলাম, কিছু লেগে আছে আমার মুখে? উনি আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে টেনে ওনার কাছে নিয়ে এলেন। তারপর